সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম মারা গেছেন। বনানীতে কাল জানাজা দাফন। নাসিমের মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি বললেন প্রধানমন্ত্রী। গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সিরাজগঞ্জে 7 দিনের শোক। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়লেও পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 4,28,000 ছাড়ালো। একদিনের মৃত্যু 4,600-র বেশি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বর্ষিয়ান এই নেতা আজ বেলা 11টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। গত 1 জুন সকালে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। 5 জুন ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। ওই দিনই জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকেরা তাকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে গত 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 13 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেদিন বিকেলে মেডিকেল বোর্ডের সভায় তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পরিস্থিতির উন্নতি না হয় তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে পরে তা সম্ভব হয়নি। রোববার সকাল 10টায় বনানী কবরস্থানে নাসিমের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে নাসিমের পরিবার এবং আওয়ামী লীগ নেতারা। মোহাম্মদ নাসিমের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আশিক হোসেন। আশিক, পরিবারের সদস্যদের সঙ্গে কি আপনাদের এরই মধ্যে তো কথা হয়েছে এবং আওয়ামী লীগের নেতারাও জানিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার একটি দাবি সিরাজগঞ্জবাসী জানালে পরেও পরিস্থিতি বিবেচনায় সেটি আর নেওয়া হচ্ছে না বলে কিছুক্ষণ আগে যেমনটি জানালেন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক। তারা আর কি জানালেন? মূলত তারা আসলে পরিবারের সাথে কথা বলে, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখানে সকাল থেকে এসেছিলেন। তারা এখানে থাকা মোহাম্মদ নাসিমের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে আলোচনা করেছে। পাশাপাশি শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এখানে ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলেছেন। এবং তারপর তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে মোহাম্মদ নাসিমের নামাজের জানাজা এবং দাফন নিয়ে এর আগে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটি বাতিল করে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই আসলে দাফন এবং জানাজার বিষয়টি সম্পন্ন করার একটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেটিকে এই কারণে পরিবারের সদস্যদের সাথে আওয়ামী লীগ নেতাদের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়, বৈঠকের পরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান যে আগামীকাল সকাল 10:30টায় বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে সেখানেই তাকে দাফন করা হবে। আর সিরাজগঞ্জে তার যে নির্বাচনী এলাকা, সেখানে মরদেহ নিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছেন বা সেই নির্বাচনী এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের একটি দাবি ছিল। সেই দাবিটি যদিও জানানো হয়েছে, কিন্তু সেই দাবির প্রেক্ষিতে আসলে এখান থেকে জানানো হয়েছে যে আসলে আপাতত পরিস্থিতি বিবেচনায়, যেহেতু দেশে এখন করোনার মহামারীর একটি পরিস্থিতি চলছে এবং সকলকেই আসলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে আসলে মোহাম্মদ নাসিমের মরদেহটি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে না, বরঞ্চ ঢাকাতেই আসলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই আসলে দাফন করা হবে। পাশাপাশি মোহাম্মদ নাসিম খুব জনদরদী নেতা যেমন ছিলেন, তিনি তার নেতাকর্মীদের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক এবং তিনি খুব ঘনিষ্ঠভাবেই আওয়ামী লীগের কর্মীদের সময় দিতেন। সেই কারণে তার মৃত্যুতে যে কোনো সময়ই মোহাম্মদ নাসিমের মতন একজন নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা আসবেন, সেটি স্বাভাবিক। আমরা দেখলাম যে জাহাঙ্গীর কবির নানক বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বললেন যে যেখানে থাকবেন সেখানে বসেই যেন তার জন্য প্রার্থনা করেন
হাসপাতালে আসার দরকার নেই, অথবা তাকে যেখানে শেষকৃত্য হবে সেই জায়গাগুলিতেও শত সহস্র লোকের আসার দরকার নেই, সেটি নির্দিষ্ট মানুষের গণ্ডির মধ্যেই তারা রাখতে চান। এই বিষয়ে মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ নেতারা যারা আছেন তারা আর কি বলেছেন? তারা এই কথাটি বলেছেন যে আমি আসলে সেটি বলতে চাচ্ছিলাম যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দলীয় নেতাকর্মীদের আসলে হাসপাতাল কিংবা মোহাম্মদ নাসিমের যে আগামীকালকে যে দাফন এবং জানাজা অনুষ্ঠিত হবে সেখানে যেন নেতাকর্মীরা না যান সেইটিকে বারবার করে আসলে সেটি নিরুৎসাহিত করা হয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে যেহেতু এখন দেশে করোনা মহামারীর মতো একটি পরিস্থিতি চলছে, এই সময় যদি এই ধরনের জনসমাগম হয় সেক্ষেত্রে করোনার ঝুঁকিও বেড়ে যায়। সেটিকে অ্যাভয়েড করার জন্য আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই কারণেই দলীয় নেতাকর্মীদের বলা হয়েছে তারা যেন কালকে যে দাফন হবে এবং জানা যাবে সেখানে যেন সকলেই উপস্থিত না হন, এবং বলা হয়েছে যে জায়গা থেকে আসলে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া করতে বলেছেন তার পরিবারের সদস্যরাও ঠিক একই কথাটি বলেছেন, যে তার পরিবারের সদস্যরা বলেছেন মোহাম্মদ নাসিমের জন্য যে যেখান থেকে থাকবে সেখান থেকে আসলে তার হচ্ছে জানাজা কোথায় কোথায় হবে সবশেষ কি জানালেন জাহাঙ্গীর কবির নানক? সবশেষ যেটি জানিয়েছেন যে এর আগে দুটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার একটি বিষয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করার পর তারা আসলে তাদের সিদ্ধান্তটি বদলেছেন। তারা যেটি বলছেন যে মোহাম্মদ নাসিমকে 10:30টায় একটি জানাজা অনুষ্ঠিত হবে, সেটি বনানী কবরস্থানে, এবং এই জানাজার পরপরই তাকে আসলে দাফন করা হবে। অর্থাৎ তার আগে যে পূর্ববর্তী যে কর্মসূচিগুলো ছিল সেই সব কর্মসূচিগুলো আসলে বাতিল হয়ে গেছে। শুধুমাত্র সকাল 10:30টায় বনানী কবরস্থানে সংসদ সদস্যরা অনেকে মারা গেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজা হয় সেটিও তার মানে এখানে হচ্ছে না। জি না, এবার আসলে সেটিও আসলে পরিস্থিতি বিবেচনা আসলে সেটিও আসলে না করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে, যেহেতু যেটি বলছিলেন উনি যে যেহেতু এখন আসলে পরিস্থিতিটা আসলে একটু অন্যরকম, যেহেতু করোনার মতো একটি ভয়াবহ মহামারী আসলে এই মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তো সেটি হলে আসলে অনেক জনসমাগম হবে, সেক্ষেত্রে আসলে দেখা যাবে যে এই সংক্রমণের ঝুঁকিটা আসলে অনেকাংশেই বেড়ে যাবে, অনেকের সংক্রমিত হওয়ারও একটা ঝুঁকি তৈরি হবে। তো সেটিকে আসলে অ্যাভয়েড করার জন্য আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিক, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। করোনা শনাক্ত হওয়ার পর রাজধানীর বাংলাদেশি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 5 জুন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় মোহাম্মদ নাসিমের, সাথে সাথেই অস্ত্রোপচার, কিন্তু 24 ঘন্টা পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কোমায় চলে যান। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছিল, এরই মধ্যে অস্ত্রোপচারের 8 দিন পর তার মৃত্যু হয়। বংশ পরম্পরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী। তারই বড় সন্তান মোহাম্মদ নাসিম 1948 সালের 2 এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম। রাজনৈতিক পরিবারে বড় হওয়া মোহাম্মদ নাসিম 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ নির্বাচন করতে পারেননি মোহাম্মদ নাসিম। পরে সেই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে তানভীর শাকিল জয়। 1996 সালের সরকারে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2014 সালের নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের মুখপাত্র ছিলেন মোহাম্মদ নাসিম, ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও। স্বৈরাচার বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সহ দেশের প্রয়োজনে সবসময় রাজপথে সক্রিয় ছিলেন এই রাজনীতিক। নির্যাতনের পাশাপাশি কারাবরণও করতে হয়েছে মোহাম্মদ নাসিমকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ নাসিমের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। আরেক শোক বার্তায় রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাবেক সফল এই মন্ত্রীর মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি। মোহাম্মদ নাসিমের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। মোহাম্মদ নাসিম না ফেরা দেশে চলে গেলেন। আমরা শোকাহত। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। তার মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া। বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে জাতি এক অভিভাবক হারালেন বলে মন্তব্য দলীয় নেতাকর্মীদের। তার মৃত্যুর খবর পেয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় এই বর্ণাঢ্য রাজনীতিবিদের জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তারা। সিরাজগঞ্জের বিষয়ে আরও জানাতে এখন সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ গৌর সিরাজগঞ্জ থেকে। দিলীপ, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি এবং নির্বাচনী এলাকার মানুষেরা কি বলছেন? আপনারা জানেন যে 14 দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান ছিলেন। তিনি সিরাজগঞ্জ এবং গাজীপুর থেকে 5 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই শোকের মৃত্যুতে কিন্তু সিরাজগঞ্জের সর্বস্তরে শোকের ছায়া নামে এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু শোক সন্তপ্ত এবং আমরা দেখেছি সকাল থেকে দলীয় কার্যালয়ে তার অনুসারী, তার ভক্ত এবং দলীয় নেতা কর্মীরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং তারা দলীয় কার্যালয়ে আসছে এবং তারা বলছে যে মোহাম্মদ নাসিম ছিলেন সিরাজগঞ্জের একটি উন্নয়নের রূপকার। তিনি সিরাজগঞ্জে 96 সালে দলীয় দল ক্ষমতা আসার পরে মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তারপর তিনি কিন্তু ব্যাপক উন্নয়ন করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সকল কিছু। তার এই মৃত্যুতে সিরাজগঞ্জ একটি রাজনৈতিক অভিভাবক হারিয়েছেন বলে তারা বলছেন এবং তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কিন্তু 7 দিনের একটি শোক ঘোষণা করেছেন। তো আমরা এখন কথা বলবো সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল লতিফ বিশ্বাসের সাথে। জনাব আব্দুল লতিফ বিশ্বাস, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসলে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে কি ক্ষতি হলো? মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ না বাংলাদেশেরই একজন রাজনৈতিক অভিভাবক ছিল, আর বিশেষ করে সিরাজগঞ্জের তো অবশ্যই বটে। আমরা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা একজন রাজনৈতিক অভিভাবক এবং গার্জিয়ানকে হারিয়েছি। এটা যে তার অভাব কোনোদিন পূরণ হইবার নয়। তা আমরা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ তার মৃত্যুতে অত্যন্ত অভিভূত এবং মর্মাহত। 33 লক্ষ মানুষই আজকে বাকরুদ্ধ হয়ে গেছে সিরাজগঞ্জে। সুতরাং আমরা তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ বসে 7 দিনের কর্মসূচি নিয়েছি। প্রত্যেকটা উপজেলায় দলীয়ভাবে আমাদের কালো ব্যাজ ধারণ এবং 7 দিন কালো পতাকা উত্তোলন থাকবে। সিরাজগঞ্জ সদরেও আমাদের জেলা আওয়ামী লীগ অফিসে তার 7 দিন থাকবে। তারপরেও আমরা 3 দিন কোরআন খতম করবো, তার ওখানে মাঠ করাতে যান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে নিয়ে গেছে শান্তিতে তাকে বেহেশত নসিব করে, তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে এই শোক সহিবার শক্তি দেয়। আর আল্লাহ যেন আমাদেরকে তার এই অভাব পূরণের জন্য আল্লাহ যেন আমাদেরকে একটা সুযোগ দেয়, এই আমাদের জন্য মনোবল ফিরিয়ে দেয়। এইটাই আল্লাহর কাছে আমাদের কামনা। শুনছিলেন যে আসলে জেলা আওয়ামী লীগের সভাপতি বলছিলেন যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি শুধু রাজনৈতিক অঙ্গন না, সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক মহলও কিন্তু আসলে তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত হয়েছে এবং সিরাজগঞ্জ কিন্তু সর্বস্তর আসতে একটি শোকের সাইড নেমেছে এবং একই অবস্থা হয়েছে মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা কাজীপুরে। সেখানেও কিন্তু আসলে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ভিড় করেছে, তারা মর্মাহত। তবে এখন পর্যন্ত মোহাম্মদ নাসিমের মৃতদেহ সিরাজগঞ্জে আনা হবে কিনা সে বিষয়ে কিন্তু দলীয় নেতাকর্মী আমাদের কিছু জানাতে পারেনি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সর্বশেষ খবর। দিলীপ গৌড়, আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের নেতারা যতটুকু জানিয়েছেন, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের মরদেহ নিয়ে যাওয়া হবে না। যে যেখানে আছেন সিরাজগঞ্জবাসীরা যেন সিরাজগঞ্জে বসেই মোহাম্মদ নাসিমের জন্য, তার আত্মার শান্তির জন্য দোয়া করেন, সেই বিষয়টি আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তিনি এই বিষয়টি জানিয়েছেন। সিরাজগঞ্জের মানুষের আপনি যেটি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং
সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতাদের কথাও বলছিলেন। আমরা মোহাম্মদ নাসিমের প্রতি তাদের যে ভালোবাসা এবং তার মৃত্যুতে তাদের যে শোক সেটি বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই মুহূর্তে স্টুডিওতে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগেও কথা বলেছি, এর আগের বুলেটিন আপনার সঙ্গে আপনি বলছিলেন যে যেখানে আপনি শেষ করেছিলেন যে রাসেল স্কোয়ারেও মোহাম্মদ নাসিম, সেখানেও যে কোনো আওয়ামী লীগের বিরোধী দলের সময় যেই সভা সমাবেশগুলি ছিল, যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশগুলি ছিল, সেখানে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এবং আমরা দেখেছি যে রাসেল স্কোয়ারের সামনে অনেক নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন হয়েছে, পুলিশি নির্যাতন হয়েছে। মোহাম্মদ নাসিমও একেবারে রক্তাক্ত অবস্থায় সেই 27 নম্বরে রাসেল স্কোয়ারে 32 নম্বরের সামনে অনেক সময় পুলিশের পিটুনিও তিনি খেয়েছেন। এবং তার যে আমরা শারীরিক অবস্থা দেখতে পাই, তিনি দীর্ঘদিন জেল খেটেছেন এবং এরকম অত্যাচার নির্যাতনের কারণে তার বয়স যতটুকু না বেশি, তার চেয়েও বেশি বার্ধক্য তাকে যেন ধরেছে। না, আমি আসলে যেটি বলতে চেয়েছিলাম যে সরকারি দলে থাকা বা সরকারে থাকা, সরব থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু বিরোধী দল এবং সরকারি দল দুই জায়গায় থাকাই যে সরব, সেরকম নেতা কিন্তু খুব বেশি থাকে না বা নেই। মোহাম্মদ নাসিম কিন্তু সেই জায়গাটায় ছিলেন। আপনি যেটি বলছিলেন যে আমরা যে আলোচনাটা করছিলাম যে রাসেল স্কোয়ারে হরতাল অবরোধ মানে মোহাম্মদ নাসিম সেখানে অনিবার্যভাবে তার উপস্থিতি থাকা, এবং শুধু উপস্থিতি না, মোহাম্মদ নাসিম ছিলেন ওই এলাকার যে আন্দোলন কর্মসূচি, এক ধরনের গার্ডিয়ান। মানে কেউ আহত হলো, কেউ তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তখন তো টিয়ার গ্যাস, আপনি জানেন যে টিয়ার গ্যাস ছোড়া একটা খুবই স্বাভাবিক কাজ ছিল। নেতাকর্মীরা আহত হয়ে পড়ছেন, চোখে ঝালাপালা করছে তাদের নিয়ে, এবং তার বাসাটা, তার যে মোহাম্মদ নাসিমের যে বাড়িটা ছিলেন আছে, সেই বাড়িটা কিন্তু আসলে রাসেল স্কোয়ার থেকে খুব কাছাকাছি, এবং সেই বাড়িতে নিয়েও কিন্তু অনেককে তিনি সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছেন। এবং তখন সংবাদকর্মী হিসাবে আমরাও অনেকবার এই পুলিশের টিয়ার গ্যাসের ধোঁয়া খেয়ে কিন্তু তার বাড়িতে গিয়ে কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে মানে চোখ জ্বালাপোড়া বাঁচানোর চেষ্টা করার, মানে আমি বলতে চেয়েছি আসলে মানে একেবারেই মাঠ পর্যায়ের যে নেতাকর্মীদের সঙ্গে থেকে রাজনীতি করাটা, সেটি কিন্তু মোহাম্মদ নাসিমের মধ্যে আগাগোড়াই ছিল। এবং সেটি সরকারে যাওয়ার পরেও কিন্তু তার দ্বারটা আসলে মানুষের জন্য বন্ধ হয়নি। আপনি যদি দেখেন যে দুটি বিষয় কিন্তু খুব পরিষ্কার করে বলা যায়। একটি যে এই যে মোবাইল ফোনটা সহজলভ্য করার যে কাজটি, যেটি অবশ্য আওয়ামী লীগ সরকারের একটি এজেন্ডার মধ্যেই ছিল যে এই মোবাইল ফোনটা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে হবে, এবং শুধু মোবাইল ফোন না, ইন্টারনেট সেবাটা মানুষের কাছে সহজলভ্য করার চ্যালেঞ্জ নিয়ে কিন্তু 96-এ অনেকটা আওয়ামী লীগ তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে একটি ছিল। তো প্রথমতই মোহাম্মদ নাসিমের টিএনটি মন্ত্রী হওয়ার পরে কিন্তু সেটি সফলভাবে করতে পেরেছিলেন। আমার কাছে মনে হয়েছে যে 1 লাখ 1.5 লাখ টাকা মোবাইল সেট তিনি 10,000 টাকায় সাধারণ মানুষের কাছে তুলে দিতে পেরেছিলেন। এবং গণমাধ্যম কর্মীদের, যাদের আসলে মোবাইল ফোন কাজে ব্যবহারের জন্য খুবই প্রয়োজন, সেই গণমাধ্যম কর্মীদেরও কিন্তু তিনি খুবই সুলভে তিনি কিন্তু মোবাইল সব পত্রিকা অফিসে, টেলিভিশন অফিসে দুটি করে, আমার যদি মনে পড়ে 2জন করে সাংবাদিকের সম্ভবত তিনি ওই সময় 10,000 টাকায়, ওই সময় 50,000 60,000 টাকায় মোবাইল ফোন পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু দিয়েছেন। কারণ এই যে মানে বুঝার যে বিষয়টা, যে একজন গণমাধ্যম কর্মীদের তাদের চাহিদার যে জায়গাটা বুঝে কাজটা করা, সেটা কিন্তু মোহাম্মদ নাসিম করেছেন। এবং মানে আপনি নিজেও জানেন যে মোহাম্মদ নাসিমের কাছে কিন্তু সব সময় একটা অবারিত দ্বার ছিল সবার জন্য, গণমাধ্যম কর্মীদের তো বটেই, সব ধরনের শ্রেণীর মানুষের মেলামেশার একটা জায়গা ছিল। এই যে 14 দলের সমন্বয়ক উনি ছিলেন দীর্ঘ টানা সময়, এবং 14 দলের মধ্যে আপনি জানেন যে অনেক সময় তারা সরকারের মধ্যে আছে, কখনো সরকারের বাইরে আছে, একসঙ্গে নির্বাচন করেছে, আবার তারা সরকারে নেই, মন্ত্রী নেই, এর মধ্যে কিন্তু ক্ষোভ অসন্তোষ কিন্তু খুব থাকাটাই স্বাভাবিক। কিন্তু 14 দলের সমন্বয়ক হিসাবে কিন্তু মোহাম্মদ নাসিম, আমি বলি যে খুবই সফলভাবে কিন্তু তাদের হ্যান্ডেল করেছেন, এবং তিনি হয়ে উঠেছেন আসলে 14 দলের নেতা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন উপরে ছায়ার মতো আছেন ঠিকই, কিন্তু মূল যে কাজটি হ্যান্ডেল করা, মাঝখানে থেকে কাজটি সমন্বয় করা, সেটি কিন্তু মোহাম্মদ নাসিম খুবই সুচারুভাবে করেছেন। মূলত আসলে 14 দলীয় জোটকে যদি আপনি বলেন যে সেটি ছিল আসলে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির জোট আসলে, মানে যেটি একটা সময় 2001 সালে যে স্পষ্টতে দ্বিধাবিভক্ত হয়ে উঠেছিল, কারণ বিএনপি যখন স্পষ্টতে অবস্থান নিল জামাতকে সঙ্গে নিয়েই সে রাজনীতি করবে, সরকার পরিচালনা করবে, এবং জামাতের 2 জন নেতার গাড়িতে জাতীয় পতাকা উঠিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় থেকেই কিন্তু আসলে কার্যত এই জোটের চিন্তা ভাবনা এবং গোড়াপত্তনটা, সেটাও কিন্তু মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদ, এরকম বর্ষিয়ান কয়েকজন মিলেই কিন্তু, সুরঞ্জিত সেনগুপ্ত
প্রবীণ পার্লামেন্টারিয়ান যিনিও কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তারা মিলেই কিন্তু আসলে এই 14 দলীয় জোটটা যে অনিবার্য বাংলাদেশের রাজনীতিতে, সেটি কিন্তু তারা তখনই ধারণ করেছিলেন এবং সেই কাজটি কিন্তু তখনই শুরু হয়েছিল এবং সেটি শেষ অবধি তিনি কিন্তু 14 দলীয় জোটের সমন্বয়ক হিসেবেই আসলে মৃত্যুবরণ করলেন। তো মোহাম্মদ নাসিম আজকে তার মৃত্যুর পর একটি কথা বারবার মনে হয় যে আসলে তারা জীবন দিয়েই এই দেশকে ভালোবেসে গেছেন। তার বাবাও কিন্তু জীবন দিয়েই প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশকে যেমন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ বা তাদের নানা ধরনের প্রলোভন ছিল, ভয় ছিল, সেটিকে জয় করে কিন্তু তারা জীবন দিয়ে তাদের সেই যে দেশপ্রেম, বঙ্গবন্ধুর প্রতি তাদের যে শ্রদ্ধা, সেটি কিন্তু শেষ অবধি রেখেছেন। তার ছেলেও কিন্তু আমরা দেখি সেই পথেই শেষ অবধি কিন্তু আওয়ামী লীগের, আপনি দেখেন শেষ যে সরকার, অনেকেই মনে করেছিল মোহাম্মদ নাসিম এবারের যে সরকার, বর্তমান সরকারও মন্ত্রী হবেন, তিনি মন্ত্রী হননি। নানা কারণেই সরকারের নতুন মুখ আসবে ক্যাবিনেট, এটাই স্বাভাবিক। তিনি কিন্তু মন্ত্রী না হয়েও কিন্তু সবসময় মোহাম্মদ নাসিম সরব ছিলেন এবং সরকারি দলে থাকলে অনেক সময় সংকট থাকে, মেপে বুঝে কথা বলতে হয়। কিন্তু মোহাম্মদ নাসিমকে কিন্তু আমরা দেখেছি অনেকটা গার্ডিয়ান সুলভ ভঙ্গিতে কথা বলেছেন। আপনার নিশ্চয়ই মনে পড়ে কয়েকদিন আগে উনি গণমাধ্যম কর্মীদের সম্পর্কে কিছু বলেছিলেন যে এই যে মহামারী যেটি চলছে করোনা ভাইরাস, তাতে সরকার থেকে পুলিশ ডাক্তারদের সুরক্ষার জন্য নানা ব্যবস্থা করা হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মীরা যে উপেক্ষিত, সেটি কিন্তু সরকারি দলে থেকে, সরকারি দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে তিনি কিন্তু খুব পরিষ্কার করে স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিও তিনি দাবি জানিয়েছেন এই বিষয়টি যেন দেখা হয়, তাদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়, প্রণোদনা দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। মানে সেইটা যে একটা যে গার্ডিয়ান সুলভ, যে হয়তোবা প্রধানমন্ত্রীর নজরে সবকিছু আসবে না, আসা স্বাভাবিক না, একজন মানুষ, তার পক্ষে তাকে যে ধরিয়ে দেওয়া, সহায়তা করা, একজন দলের একজন নেতা হিসাবে, তিনি মন্ত্রী নন কিন্তু একজন প্রেসিডিয়াম সদস্য হিসাবে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি আওয়ামী লীগের রাজনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এই যে সামনে এগিয়ে যাওয়ার যে পথ, সেটিকে যদি আপনি আরও কুসুমাস্তীর্ণ করতে চান, আরও ভালো করতে চান, তাহলে কিন্তু এই ধরনের নেতার খুবই আমাদের রাজনীতিতে প্রয়োজন। সেটা আমার কাছে মনে হয়েছে যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে তার যে স্টেটমেন্ট বা রাষ্ট্রপতির যে স্টেটমেন্ট বা স্পিকারের যে স্টেটমেন্ট, বা আমি দেখছি যে শুধুমাত্র রাজনীতিবিদরা না, আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একদিন শোকের আবহ তৈরি হয়েছে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে। এটি কিন্তু আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবে, ভালো রাজনীতিবিদ হিসেবে পাওয়ার যে জায়গাটা, মানুষও কিন্তু আসলে অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান হিসেবে তিনি কেমন ছিলেন? পার্লামেন্টারিয়ান হিসেবে তাকে আসলে 91-এর পার্লামেন্টে, 91-এর পার্লামেন্টে কিন্তু প্রথম তাকে আমরা পাই মোহাম্মদ নাসিমকে, এবং 91 পার্লামেন্টে আওয়ামী লীগ সংখ্যার দিক থেকে জিততে পারেনি, কিন্তু ভোটে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছিল। কিন্তু সেই পার্লামেন্টে মোহাম্মদ নাসিম প্রথম সংসদ সদস্য হন এবং প্রথমবারই, এটি কিন্তু ওনার জন্য আমি বলি যে একটা বিরাট সুযোগও ছিল যে প্রথমবার এসে উনি চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন এবং খুবই সফলভাবে নতুন সংসদ সদস্য, কারণ আওয়ামী লীগের যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের মধ্যে ওই সময় আমার যতদূর মনে পড়ে প্রায় 90% ছিলেন নতুন সংসদ সদস্য, মানে তারা প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন। তাদের ট্রেন আপ করার জন্য তিনি, আমার মনে পড়ে, ইউএনডিপির সহায়তায় তিনি একটা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিলেন। আমরা তখন মাত্র সংসদ কাভার করা শুরু করি 94-95 সালে। আমরা দেখতাম যে মোহাম্মদ নাসিম কিভাবে মনে হলেছে যে একটা পাঠশালার মতো তিনি কিন্তু আওয়ামী লীগের এমপিদের, বিরোধী দলের এমপিদের তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন এবং ছায়া সংসদ, ছায়া ক্যাবিনেট গঠন করার একটা পরিকল্পনা কিন্তু তখন থেকেই আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছিল সেটার মধ্যেও কিন্তু মোহাম্মদ নাসিম ছিলেন অন্যতম রূপকার। যে সরকারে যে একজন মন্ত্রী আছে, বিএনপি সরকার তখন ছিল, যে মন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগ থেকে একজন সংসদ সদস্যকে বলে দেওয়া হয়েছিল যে তুমি এই ক্যাবিনেটটা ফলো করবা, যাতে নেক্সট টাইমে যখন আমাদের সরকারে যাবে তখন যাতে তোমাকে নিয়ে আমরা কাজ করতে পারি। মানে এই যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে তৈরি করার যে পরিকল্পনা, সেটা কিন্তু 91 থেকে আমরা মোহাম্মদ নাসিমের মধ্যে দেখেছি। এবং তারপরে আপনি দেখেন 96-এর পার্লামেন্টে উনি পাশ করে আবারও এলেন, মন্ত্রী হলেন। 2001 সালে আবার আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় যেতে পারেনি, আওয়ামী লীগ কম আসন পেয়ে বিরোধী দলে গেল, কিন্তু মোহাম্মদ নাসিমকে কিন্তু মানুষ ফিরিয়ে দেয়নি। মোহাম্মদ নাসিম কিন্তু আবার জিতে আসলেন, ফলে টানা 3 বার। এরপরে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, 111 সরকার, ওইবার তো আপনি জানেন যে তার উপর নির্যাতন করা হয় এবং তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে এমন সাজা দেওয়া হয় যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। এবং 2008 সালে যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। ওনার ছেলেকে ওই আসন থেকে, তানবীর শাকিল জয়কে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং এলাকার মানুষ কিন্তু কে নির্বাচনে দাঁড়িয়েছে, জয় যে একটা নতুন মুখ, কোনোদিন ভোটের জন্য যায়নি কেউ, তার সঙ্গে ওই রকম তার সম্পর্ক নেই নাসিমের ছেলে ছাড়া, কিন্তু সেই জয়কে কিন্তু
আমি বলি যে অনেকটা বাবার ভালোবাসাই কিন্তু মানুষ বিপুল ভোটের ব্যবধানে জিতিয়ে দিয়েছিল। ফলে আবার দেখেন যে এর পরের যে নির্বাচন 14 সালের নির্বাচনে আবার মোহাম্মদ নাসিম ফিরে গেলেন তার এলাকায়, আবার তাকে মানুষ সেখান থেকে জিতিয়ে আনলো। এরপরে নির্বাচনও তাই। ফলে যতবার তিনি মানুষের কাছে গেছেন মানুষ কিন্তু তাকে ভালোবেসেই গ্রহণ করেছে। এবং 91 থেকে আপনি দেখেন যে টানা সময়টায় 2020 সাল পর্যন্ত কখনো মোহাম্মদ নাসিম, কখনো তার ছেলে জয় এই সব প্রতিনিধিত্ব করেছেন। এবং তার আগের 90-এর আগে যদি দেখেন নাসিম সম্ভবত 86-এও নির্বাচিত হয়েছিলেন। আমি 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 ঠিক মনে করতে পারছি না, সম্ভবত উনি 86-এও নির্বাচিত হয়েছিলেন। বা তার আগে যদি দেখেন, তার আগে তার বাবা নির্বাচিত হয়েছিলেন ওই আসন থেকে। তখন অবশ্য সিরাজগঞ্জ আসনটা অনেক বড় ছিল, বড় আসন থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। তারপরে তো একটা উনি ভারতে পালিয়ে গিয়েছেন, আপনি জানেন যে 75 পরবর্তী সময়ে শুধুমাত্র তার বাবাকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর। তাই নয়, তাদের পরিবারকে কিন্তু নানা ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। তিনি ভারতে পালিয়ে চলে গিয়েছিলেন এবং সম্ভবত আমার যত মনে পড়ে উনি 78 বা 79 সালে তিনি দেশে ফিরে এসেছিলেন। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আগেই তিনি দেশে ফিরে এসেছিলেন। এবং আওয়ামী লীগকে এই যে সাংগঠনিক যাত্রাকে মসৃণ করার পথে উনি কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন। রাজনীতিবিদ হিসেবে দলের প্রতি তার একটা ভালোবাসা ছিল এবং দলকে সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সাথে সরকারের মন্ত্রী হিসেবেও তিনি সফলভাবেই চালিয়েছেন। আমরা তার এই অবদান আমরা স্মরণ করব এবং সেজন্যই আজকে সর্বস্তরের মানুষই শোক প্রকাশ করেছেন এবং তার প্রতি ভালোবাসা দেখছেন। আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। শনিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবে। শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তার শরীরের 60% দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত 2রা জানুয়ারি একই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াসও মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী পরবর্তীতে যে এলাকাগুলো রেড জোন হিসেবে চিহ্নিত হবে সেই এলাকাগুলোকে লকডাউনের আওতায় আনা হবে। জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বৈঠক করেছেন 5 মন্ত্রী এবং 3 মেয়র। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে যে এলাকাগুলো লকডাউনে আছে তার অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে। এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও অংশ নেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। নেক্সট কোথায় কোথায় লকডাউন গুলা করা হবে এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কারণ আমাদেরও একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। এইসব নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বলেছি যে আমাদেরকে জানানোর জন্য মন্ত্রণালয়ের থ্রুতে, তখন আমরা কিন্তু ওই এলাকাগুলোকে নিয়ে আমরা সেই রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনের যা যা করা দরকার ওগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পূর্ব ঘোষিত পরীক্ষামূলক 14 দিনের লকডাউনের 4র্থ দিনে অনেকটাই সহনশীল হয়েছেন বাসিন্দারা। লকডাউন শুরুর পর অহেতুক যা আসার হিড়িক পড়েছিল বাসিন্দাদের মাঝে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে প্রথম 3 দিনের মতো বাসিন্দারা গেটের সামনে এসে তেমন ভিড় করেননি। এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, লকডাউনের পর থেকে এলাকার বাসিন্দারা নানা অজুহাতে এলাকার বাইরে যেতে রাস্তার প্রবেশ মুখে ভিড় করছেন। কাউকে কাউকে পুলিশ বাধ্য হয়ে অনুমতি দিলেও বাসিন্দাদের লকডাউনের কার্যকারিতা বোঝানোর চেষ্টা করছে পুলিশ। গত বছরের তুলনায় স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়লেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বন্ধ করতে হবে দুর্নীতি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বরাদ্দ বাড়িয়েও স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট 41,027 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 1.3% আর মোট বরাদ্দের 7.2%।
চলতি অর্থ বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ করা হয়েছিল 25,733 কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে 15,294 কোটি টাকা বাড়তি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বহু বছর ধরেই স্বাস্থ্য খাতের বরাদ্দে অনিয়ম, দুর্নীতি ও অর্থহীন ব্যয়ের অভিযোগ বাড়ছে। তাই শুধু বরাদ্দ বাড়িয়ে স্বাস্থ্য খাতের নাজুক অবস্থার পরিবর্তন হবে না। এজন্য দরকার বরাদ্দ বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর ব্যবহার। যতই টাকা বাড়ান, দুর্নীতির ছিদ্র যদি বন্ধ না করেন, অপচয় যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু এই টাকা বাড়ায় মানুষ কিন্তু জনগণের সুফল কিন্তু পাবে না। সেই জন্য আমি মনে করছি টাকা বাড়াচ্ছেন খুবই ভালো। এখন যা আছে তার যদি ডাবলও করেন, ট্রিপলও করেন, কিন্তু যদি স্বচ্ছতা না থাকে, ভালোভাবে এটা ব্যয় না করে যথাযথ এই টাকাটা ব্যবহার না করা হয়, তাহলে এটার সুফল আমরা কেউই পাবো না। একদিকে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম, অন্যদিকে বাস্তবায়নের হারও সন্তোষজনক নয়। তাই কালক্ষেপণ না করে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গুণগত মান নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার সহ তাকে ঢেলে সাজানো, এই সমস্ত চ্যালেঞ্জ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্যখাতে যে খরচ হয়, সেই খরচ করার সক্ষমতা আমাদের নাই, অনেকটা কম। সেই জায়গায় খরচের সক্ষমতাও কিন্তু আমাদের বাড়াতে হবে। এবং বিশেষ করে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়, অনেক প্রজেক্ট পরিকল্পনা নেওয়া হয়, সেই সমস্ত ক্ষেত্রে এটা সঠিক সময়ে এটা সম্পন্ন করতে হবে, তা না হলে অনেক সময় টাকা ফেরত যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ দিলেই চলবে না, সেটি কিভাবে কাজে লাগানো হবে তাও নিশ্চিত করতে হবে। তাদের মতে, বরাদ্দের যতটা না চিকিৎসার পেছনে খরচ হয়, তার চেয়ে বেশি খরচ হয় ভৌত অবকাঠামো, প্রশিক্ষণ ও বেতন ভাতার পেছনে। বড় বড় পজিশনে যারা থাকে তাদের এনভায়রনমেন্টের জন্যই কিন্তু করাপশনটা বেশি থ্রাইভ করে। এই করাপশনের জন্য আমাদের বহু টাকা নষ্ট হয় এবং দুর্নামও হয়। বাজেট ইউটিলাইজেশনের জন্য এসব মাথায় রেখে যদি কাজ করি, তাহলে আমাদের হেলথ সার্ভিস উন্নত হবে বলে আমি মনে করি। বরাদ্দকৃত বাজেটের জনমুখী ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানো সম্ভব বলেও মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ায় 2019-20 অর্থ বছরের বাজেটকে সময়োপযোগী বলছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, এসব খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ আরও বাড়ানো উচিত বলে মত অনেকের। আমরা এই রিপোর্টটি একটু পরে দেখব। এই মুহূর্তে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে স্বাস্থ্য বিভাগ। সরাসরি চলে যাচ্ছে অনলাইন ব্রিফিংয়ে। 30 জ্যৈষ্ঠ 1427। অতি দুঃখের সাথে জানাচ্ছি, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দেশবাসী, প্রতিদিন কোভিড-19 আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা পরিসংখ্যান তুলে ধরা সুখকর নয়, কারণ এই সংখ্যা এবং পরিসংখ্যানের মধ্যে আমি, আপনি, আমার, আপনার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী প্রতিদিনই অন্তর্ভুক্ত হচ্ছি। কোভিড-19 সংক্রমণের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তত্ত্বাবধানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সম্মুখ সারির যোদ্ধা হিসাবে ইতিমধ্যেই অনেক চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। পুলিশ বাহিনীর অনেক সদস্য কর্তব্য পালনে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের তালিকা ইতিমধ্যে বেশ দীর্ঘ। মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন, অন্যান্য সকল পেশার মানুষ এবং সাধারণ জনগণ এই সংখ্যা এবং পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়েছেন এবং মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সেবাদানকারীগণ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও এই সংখ্যা এবং পরিসংখ্যানকে নিম্নমুখী করা যাবে না যদি না আপনারা অর্থাৎ আমরা জনগণ সচেতন না হই, স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানি। আমি বা আপনি একটি সংখ্যা অন্তর্ভুক্ত হলে এবং পরিসংখ্যানে স্থান পেলে গবেষণার কাজে সহায়তা হবে, কিন্তু আমার, আপনার পরিবারের আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী যে কষ্ট এবং দুঃখের মধ্যে পড়বে সেটা বিবেচনা করে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, করোনা মোকাবেলায় সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বারবার 20 সেকেন্ড দিয়ে
20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। যেখানে সেখানে কপ থুতু ফেলবেন না। অপরিষ্কার হাত, মুখ, চোখে নাকি দিবেন না। ধূমপান থেকে বিরত থাকুন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে এমন বিষয়গুলির প্রতি সজাগ থাকুন। স্বাস্থ্যকর খাদ্য পানীয় গ্রহণ করুন। নিজে এবং পরিবারের সকল সদস্যদের সহ করোনা প্রতিরোধে ভূমিকা রাখুন। আজ 59টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,035টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,638টি। এগুলি পূর্বের যা সংরক্ষিত নমুনা ছিল সেটা সহ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,89,960টি। মোট গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন। শনাক্তের হার 17.17%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 84,379 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। ঢাকা বিভাগের 19 জন, চট্টগ্রামে 13 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 2 জন, বরিশাল 4 জন, রংপুর বিভাগ 1 জন এবং খুলনা বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছে 3 জন। 24 ঘন্টা আইসোলেশনে 496 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 168 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,569 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,229 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,340 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,414 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,17,644 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 1,480 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,56,859 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,785 জন। উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায় 31,991 জন। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,98,875টি। বর্তমানে মজুদ আছে 2,10,267টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর। ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 1,70,837টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,09,70,318টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,332 জন এবং এই তালিকায় গত 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 5 জন চিকিৎসক। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে 998 জন, স্থলবন্দরে 506 জন, সমুদ্র বন্দরে 174 জন এবং মোট 1,678 জন। এ পর্যন্ত সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে 7,17,212 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 15,411 জন এবং এ পর্যন্ত শনাক্ত 4,22,825 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 474 জন এবং এ পর্যন্ত 11,645 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,36,572 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত 74,10,510 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 4,925 জন এবং এ পর্যন্ত 4,18,294 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 12 জুন 2020। এই ছিল তথ্য। শেষ করব, আবারও বিনীত অনুরোধ জানাবো আমরা স্বাস্থ্য নিয়মগুলো যেন মেনে চলি, মাস্ক পরিধান করি, হাত বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং যার যার অবস্থান থেকেই যেন প্রত্যেকেই সচেতন হই, পরিবারের সকল সদস্যকে সচেতন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি সংবাদ সম্মেলনটি আমরা দেখাচ্ছিলাম, যেটি অনলাইনে করা হচ্ছিল। যতটুকু জানতে পারলাম 44 জন মারা গেছেন গত 24 ঘন্টায়। আমরা এই মৃত্যুর সংখ্যা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই প্রায় 40-এর উপরে থাকছে। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, এই করোনা পরিস্থিতি হয়তো মোকাবেলা করা সম্ভব হবে। আমরা কিছুক্ষণ আগে থেকে যেমনটি জানাচ্ছিলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন সাংবাদিক বান্ধব জননেতা। করোনার এই মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্মুখ সারির যোদ্ধা সাংবাদিকদের প্রণোদনা সহ সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়েছিলেন তিনি। তার সেই ভিডিও বার্তার কিছু অংশ আমরা দেখে নেব এবার। নিয়ে কাজ করছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। আজকে আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেন এই সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা যাওয়া হয় মালিক পক্ষ থেকে, সরকারের তরফ থেকে, এবং তাদেরকে যেন যেভাবে অন্যকে প্রণোদনা দেওয়া হয়েছে, আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রেও আর্থিক প্রণোদনার প্যাকেজটি ঘোষণা করা উচিত। এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণা করা হচ্ছে। সেই সাথে এইচএসসি পরীক্ষার ভুয়া রুটিন বানিয়ে ছড়াচ্ছে এসব চক্র। শিক্ষা বোর্ড বলছে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 31 মে প্রকাশ হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে পাশ করেছে 16,90,523 জন। জিপিএ 5 পেয়েছে 1,35,878 শিক্ষার্থী। এরপর বোর্ড থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য 1 জুন থেকে 1 সপ্তাহ সময় দেয়া হয়। এতে 4 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেন, যার ফলাফল দেয়া হবে 31 জুনের মধ্যে। এই ফল পুনঃনিরীক্ষণকে কেন্দ্র করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে ফল পরিবর্তনের কথা বলে প্রচারণা চালাচ্ছে। বোর্ড বলছে এরকমভাবে ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের প্রতারক চক্র বিভিন্ন সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ তৈরি করে। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন তাদের কাছে আমাদের এই বিষয়টি জানানো আছেন, ওনারাই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন এবং করে থাকেন। 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত রয়েছে। এই সুযোগে পরীক্ষার ভুয়া রুটিনও ছড়াচ্ছে প্রতারক চক্র। বোর্ড বলছে এরকম কোনো রুটিন করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আমরা 15 দিন পরে এইচএসসি পরীক্ষাটি গ্রহণ করব। মূলত শিক্ষা প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু না করা পর্যন্ত এই পরীক্ষাগুলি নেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। বোর্ড কর্তৃপক্ষ বলছে এরকম অনেক পেজ এর আগেও বন্ধ করে দেয়া হয়েছে। এরপরও গুজব ছড়ানোর জন্য প্রতিনিয়ত খোলা হচ্ছে এসব পেজ। সংশ্লিষ্টরা বলছেন একদিকে যেমন এদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, সেই সাথে সকলের সচেতনতাও জরুরি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রতারণা ঠেকাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি মনে করি তার থেকে বেশি দায়িত্ব হচ্ছে যে যারা ব্যবহার করে ওখানে বিশ্বাস করছে। আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন কোন জিনিসটা ফেক, কোন জিনিসটা বিশ্বাস করা উচিত, তাহলে কিছুটা রেসপন্সিবিলিটি আপনার উপরও যায়, শিক্ষার্থী বা তাদের গার্ডিয়ানের উপরও যায়। সেই সাথে এসব প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে দ্বিতীয় দফায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভাইরাস গত 24 ঘন্টায় প্রাণ কেড়েছে 4,600 জনের। নতুন আক্রান্ত 1,39,000-এর বেশি। এ নিয়ে বিশ্বের 213 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 4,28,000-এর বেশি। আক্রান্ত 77 লাখ ছাড়িয়েছে। বিশ্বে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 84,000 মানুষ।
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। লকডাউন শিথিলের পর দ্বিতীয় দফায় সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। টানা 3 দিন 1,30,000-এর বেশি মানুষের আক্রান্তের তথ্য দিয়েছে ওয়ার্ল্ডোমিটার। শুক্রবার ব্রাজিলে 843 জনের প্রাণহানি হয়েছে, আর আক্রান্ত 24,000-এর বেশি। মৃত্যুতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে দেশটি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 791 জন মারা গেছে। শনাক্ত 27,000 নতুন রোগী। দেশটিতে আক্রান্তের সংখ্যা 21 লাখ ছাড়িয়েছে। মেক্সিকোতেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। একদিনে মেক্সিকোতে 587 জনের মৃত্যু ও সর্বোচ্চ 5,000 আক্রান্ত হয়েছে। তারপরও নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পেরুতে ও চিলিতে শুক্রবার 6,000-এর বেশি নতুন আক্রান্ত হয়েছে। করোনার বিস্তার কমায় সোমবার ইতালির প্রথম প্রদেশ গ্যালিসিয়ায় লকডাউন তুলে নেওয়া হবে। ইউভুক্ত দেশগুলোর সাথে সোমবার থেকে সীমান্ত খুলছে ফ্রান্স। 1 জুলাই থেকে খুলছে লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর। তুরস্কে শুক্রবার 1,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী লেডি ওলেনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিমানবন্দরের সবার স্ক্রিনিং বাধ্যতামূলক করেছে কানাডা। চীনের বেইজিংয়ে আবারও 6 জনের দেহে ভাইরাস মেলায় বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার সবচেয়ে বড় পাইকারি বাজার। সাউথ আফ্রিকায় একদিনে সর্বোচ্চ 3,359 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভক্ত পৃথিবীতে করোনার মতো ভাইরাসের সঙ্গে লড়াই খুব কঠিন হবে বলেও জানায় সংস্থাটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।